আইএলওতে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রতি ৪৭ দেশের পূর্ণ সমর্থন, দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানের প্রতি সংহতি। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ, ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি অবৈধ মজুদ। ডিজেল সংকটে গম কাটা ও মাড়াই নিয়ে বিপাকে কৃষক। সারা দেশে ৭৬৪ হাম রোগী শনাক্ত। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশালে আক্রান্তের হার বেশি। ৩ বছরে জলাতঙ্কে প্রাণহানি বেড়েছে ৭২%। এবং কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে ইরান যুদ্ধ, জানালেন দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তেহরান যুক্তরাষ্ট্রের বার্তা আদান প্রদানের দাবি। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি সাদিয়া জাহান মিম। শ্রম সংস্থা আইএলও এর ৩৫৩তম গভর্নিং বডি অধিবেশনে বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন জানিয়েছে ৪৭টি রাষ্ট্র। এটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি বিশ্ব সংস্থাটি এই সংহতি প্রকাশ করেছে। সুইজারল্যান্ডের জেনেভায় আইএলও সদর দপ্তরে অনুষ্ঠিত অধিবেশনে বাংলাদেশ বিষয়ক বিশেষ আলোচনায় এসব তথ্য উঠে আসে। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে আবারও জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। নিয়মিত মাসিক সমন্বয় নীতির ধারাবাহিকতায় আজ নতুন দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আন্তর্জাতিক বাজারের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এদিকে অবৈধভাবে মজুতের বিরুদ্ধে পরিচালিত দেশব্যাপী অভিযানে গেল ৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত মোট ২,০৮,৬৫০ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। এ সময় ১,০৫৩টি মামলা দায়ের করা হয় এবং ১৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মুনির হোসেন চৌধুরী। মেহেরপুরের ডিজেল সংকটের কারণে গম কাটা ও মাড়াই নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। বাম্পার ফলন হলেও জ্বালানি তেলের অভাবে হারভেস্টার মেশিন না পাওয়ায় দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। সময় মতো ফসল কাটতে না পারলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। ফারুক আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। তীব্র জ্বালানির সংকটের মধ্যে মেহেরপুরে গম কাটা ও মাড়াই নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে কৃষকরা। চলতি মৌসুমে জেলায় বাম্পার ফলনের সম্ভাবনা তৈরি হলেও ডিজেলের অভাবে ফসল ঘরে তোলা নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা। মাঠে পাকা গম থাকলেও পর্যাপ্ত তেল না পাওয়ায় হারভেস্টার মেশিন ঠিকমতো চালানো যাচ্ছে না। ফলে সময় মতো ফসল কাটতে না পারায় কৃষকদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা। গত বছর যেখানে প্রতি বিঘা জমির গম কাটতে ও মাড়াই করতে খরচ হতো ৫০০ থেকে ৭০০ টাকা, সেখানে চলতি বছর সেই খরচ বেড়ে দাঁড়িয়েছে ২,০০০ থেকে ২৫০০ টাকায়। তেলের সংকটের অজুহাতে হারভেস্টার মালিকেরা অতিরিক্ত টাকা নিচ্ছেন বলে অভিযোগ করেন কৃষকরা। প্রায় ৫-৬ বিঘা জমি গম আছে, গমটা কাটতে হবে, ভাই চলেন দিন তো ভাই আমার তেল নাই। যেটুকু গম আছে আমরা কাটার জন্য মেশিন পাচ্ছি না, মেশিন আলারা তেলের জন্য আমাদের গম কাটি দিতে পারছেন। ২৪০০-২৫০০ করে গম কাটা হয়েছে। মেশিন এখন তেলের সমস্যা, তেলের জন্য গাড়ি আইছে কিন্তু তেল নাই। কয়দিন আগে বৃষ্টি হলো, তাতে গমের একটা ক্ষতি হয়েছে। আবার তো মেঘে চোখ রাঙাচ্ছে, এর ভেতরে যে হারভেস্টার দিয়ে গম কাটা হবে, তো এই যে তেল সংকট। ডিজেলের অভাব ও খরচ বেড়ে যাওয়ার কারণেই বেশি টাকা নিতে বাধ্য হচ্ছেন মালিকেরা। প্রতিদিন একটি মেশিন চালাতে ৭০ থেকে ৮০ লিটারের ডিজেল লাগে, কিন্তু পাম্পগুলোতে ৫ থেকে ৬ লিটারের বেশি তেল দিচ্ছে না। এতে কাজ চালানো খুব কঠিন হয়ে পড়েছে। পাম্পে যাই ৫-৭ লিটার বা ১০ লিটার দিচ্ছে, এই তেল নিয়ে আসি গাড়িতে ঢালার পরে আপনার মনে করেন যে ২ বিঘা অথবা ৩ বিঘা জমি কাটতেছি, কাটার পরে আর তেল নাই, গাড়ি বন্ধ। আমি যদি ১০ টাকা পর্যাপ্ত পরিমাণ তেল পেতাম, তাহলে সেখানে আমার ২,০০০ টাকা বিঘা নিলে কোনো সমস্যা হতো না। এখন আমাকে ৫০০ টাকা বিঘা প্রতি বেশি নেওয়া লাগছে। আমার গাড়িটা শুধু গমের জমিতে থেকে গম কাটা শুরু করছি না, গাড়িটা তো আমাকে রোডও চালানো লাগছে, তারপর জমিতে যাওয়া লাগছে। হারভেস্টার মালিকরা যাতে সহজে পাম্প থেকে তেল সংগ্রহ করতে পারেন সেই লক্ষ্যে কৃষি অফিস থেকে প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে বলে জানায় কৃষি কর্মকর্তা। এই মুহূর্তে আমরা কৃষকদের অনুরোধ করছি তারা যেন স্বল্প সময়ের মধ্যে গমগুলো কর্তন করে নিরাপদ স্থানে সংরক্ষণ করে।
আমরা কম্বাইন্ড হারভেস্টর মেশিনে তেল প্রাপ্তির জন্য কম্বাইন্ড হারভেস্টর মালিক অথবা অপারেটরদের পরিচিতি নিশ্চিত করে আমরা প্রত্যয়নপত্র দিচ্ছি অফিস থেকে। এরপরেও যদি কোনো সমস্যা হয় আমরা উপজেলা এবং জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে বাকি ব্যবস্থা নিচ্ছি। চলতি বছর মেহেরপুর জেলায় 13,165 হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। মিশাল বিদ আনোয়ার, মোহনা সংবাদ। এ বিষয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী আশরাফুল ইসলাম জয়। জয়, সিরাজগঞ্জের তেল পাম্পের চিত্র কেমন দেখছেন জানাবেন। সারা বাংলাদেশে নেয় সিরাজগঞ্জেও কিন্তু তেলের তীব্র যে সংকট, সেই সংকট কিন্তু দেখা দিয়েছে। আমি এই মুহূর্তে যে আছি, এই মুহূর্তে কিন্তু সেখানে অবস্থান করছি। এই পাম্পটি কিন্তু গত 4 দিন যাবত এখানে বন্ধ রয়েছে, এখানে কিন্তু তেল সরবরাহ হচ্ছে না। এর সাথে আমি আপনাদেরকে জানাতে চাই, প্রশাসনের পক্ষ থেকে এই তেল সংকট নিরসনের জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে কিন্তু ফুয়েল কার্ড সংগ্রহের জন্য একটি প্রজ্ঞাপন জারি করেছে। ফুয়েল কার্ড তেল নেওয়ার জন্য কিন্তু যানবাহনের যারা চালকরা রয়েছে তারা কিন্তু তেল নেওয়ার জন্য কিন্তু যে ফুয়েল কার্ড সেটি কিন্তু নিতে হবে যানবাহন চালকদের। আমি যদি আপনাদের এখানে দেখানোর জন্য চেষ্টা করি, এটি কিন্তু শহরের সিরাজগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ তেলের পাম্প। এই তেলের পাম্প কিন্তু এখন বন্ধ রয়েছে। এই পাম্পটি কিন্তু গত 4 দিন যাবত বন্ধ রয়েছে। এছাড়াও কিন্তু বন্ধ থাকার পরেও কিন্তু দীর্ঘ যে একটি লাইনের যে ডট লেগেই আছে, এখানে কিন্তু বিভিন্ন যানবাহন, ট্রাক, বাস এবং মোটরসাইকেল কিন্তু তেল নেওয়ার জন্য অপেক্ষা করছে। এছাড়াও আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তেল যেন কালোবাজারি না হয় তার জন্য কিন্তু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বাগাবাড়ি যে ওয়েল ডিপো রয়েছে সাজাদপুর, সেই বাগাবাড়ি ওয়েল ডিপোতে কিন্তু সেনাবাহিনী এবং বিজিবি মোতায়েন করেছে এবং তারা কিন্তু সার্বক্ষণিক তদারকি করছে। এছাড়াও কিন্তু সিরাজগঞ্জের বিভিন্ন যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে কিন্তু ট্যাগ অফিসার নিয়োগ করেছে, যাতে কালোবাজারি রোধ করতে এই পদক্ষেপ নিয়েছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন। এছাড়াও কিন্তু আমি আপনাদেরকে জানাতে চাই যে বিভিন্ন পাম্পে কিন্তু এখানে প্রশাসন কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। শেষ অবস্থায় আপনাকে বলতে চাই যে আপনারা দেখতে পারবেন যে এই পাম্পগুলো কিন্তু এখন কোনো কার্যক্রম হচ্ছে না এবং নো হেলমেট, নো ড্রাইভিং লাইসেন্স, নো রেজিস্টার, নো ফুয়েল, এটা কিন্তু তারা সতর্ক জারি করেছে। এছাড়াও আমি আপনাদেরকে জানাতে চাই যে আগামী যে 1 তারিখ রয়েছে, সেই 1 তারিখ থেকে কিন্তু সিরাজগঞ্জে ফুয়েল কার্ড ছাড়া কিন্তু কোনো যানবাহন চালক কোনো ফুয়েল সংগ্রহ করতে পারবে না, জ্বালানি তেল সংগ্রহ করতে পারবে না। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের যে জ্বালানি তেলের সর্বশেষ পরিস্থিতি। জয়, আপনাকে ধন্যবাদ। সারা দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এ পর্যন্ত 764 জন রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও বরিশাল অঞ্চলে। রাজধানীর হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় শয্যা সংকট দেখা দিয়েছে এবং কিছু শিশুকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল জানান, টিকা মজুদ ও সরবরাহ পরিস্থিতি সমন্বয় করার জন্য শিগগিরই টিকাদান কর্মসূচি শুরু করা হবে। এই কর্মসূচির আওতায় এপ্রিল মাসে 6 মাস থেকে 5 বছরের শিশুদের টিকা দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করা হচ্ছে। দেশে পোষা এবং বেওয়ারিশ কুকুর বিড়াল বৃদ্ধির সঙ্গে জলাতঙ্ক রোগের ঝুঁকি ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। সচেতনতার অভাবে বহু মানুষের মৃত্যু হচ্ছে এই রোগে আক্রান্ত হয়ে। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের তথ্য অনুযায়ী 3 বছরে জলাতঙ্কে প্রাণহানি বেড়েছে 72%। চিকিৎসকরা বলছেন, জলাতঙ্ক হলেই আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে বাসাবাড়িতে কুকুর বিড়াল প্রতিপালনে অবশ্যই সতর্ক হতে হবে। আরিফ রহমানের ক্যামেরায় বিজন কুমার বিশেষ রিপোর্টে। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল, মানুষের আসা যাওয়ার তারা, কারো চোখে মুখে আতঙ্ক, কেউ করছেন হাঁসফাঁস। কাছে এগিয়ে যেতেই দেখা গেল অনেকের শরীরে দগদগে ক্ষত।
এদের প্রত্যেকেই নিজের পোষা কিংবা প্রতিবেশীর লালন পালন করা প্রাণীর আক্রমণের শিকার। তবে বেশিরভাগই এসেছেন বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে। অন্য বাসার বিড়াল এসে আমাদের বাসায় আসছে, আমি আমার বাচ্চা ভাত ইগোট নষ্ট করছে, এটা বিড়ালে খাওয়াইতে গেছি, আমার হাতে কামড় দিচ্ছে। আমি শখের বসে পালিয়ে আমার বিড়াল আমাকে কামড় দিয়েছে, তো আমিও ভ্যাকসিন দিতে আসছি, আমার বিড়ালকেও ভ্যাকসিন দিতে আসছি। টিকা দিতে হবে, না তো আমার সমস্যা হবে, তাই না? হাসপাতালটির এমন চিত্র নিত্যদিনের। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে যাচ্ছেন রোগীরা। যে রাজধানীতে বিড়াল কুকুর প্রচন্ড বেড়ে গেছে, অলিতে গলিতে দেখা যায় যে লোকজনের থেকে এখন বিড়াল কুকুর বেশি, এবং বাসা বাড়িতে। আমার মেয়ে বিলাই খামচি দিছে, বাইরে থাকে বিড়াল, আমাদের বাসা থাকে না, বাইরের বিড়াল আইসা খামচি দিয়ে দিল আমার মেয়ের। সাধারণত বিড়াল, কুকুর, শিয়াল, বানর, বেজির আঁচড় ও কামড়ে ছড়ায় জলাতঙ্ক। 1 মাস আগে কুকুরে কামড় দিয়েছে, উনি আগামীকাল মারা গেছে। মারা যাওয়ার পর আমার ফ্যামিলি গতির বাদে দিন সবাই মিলে আবার আজকে আবার এখানে চিকিৎসার জন্য দেখাইবার লয়েছে ডাক্তার। শখের বসে বড় মেয়ে শখ করছে, বাবা ওর বাবা নিয়ে আসছে, এখন তো বাচ্চা ধরছে, মানে ধরে আদর করছে, এই মনে হয় আচর দিয়েছে, আমি তো জানি না কখন দিয়েছে। সংক্রামক ব্যাধি হাসপাতালটির 3 বছরের পরিসংখ্যান অনুযায়ী জলাতঙ্ক আতঙ্কে ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যা বেড়েছে প্রায় 50,000-এর মতো। এই সময়ে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 72%। চিকিৎসকরা জানান, বেওয়ারিশের পাশাপাশি গৃহপালিত প্রাণীর কারণেও ঝুঁকি তৈরি হচ্ছে। অনেকেই আমাদের বাসাতে কুকুর, বিড়াল এই সমস্ত আমরা গৃহপালিত পশু হিসেবে পালন করে থাকি। অ্যানিমাল বাইটের যে রোগীগুলো দিনের পর দিন আমাদের বাড়ছে। সচেতন হলে জলাতঙ্কের প্রকোপ কমিয়ে আনা সম্ভব বলেও জানান এই চিকিৎসক। এটাকে প্রিভেন্ট করা যায় ভ্যাকসিনের মাধ্যমে। তো মানে মানুষকে আমরা বলবো সচেতন হতে গেলে অবশ্যই যে জায়গাতে কামড় দিবে বা আঁচড় দিবে সেই জায়গাটাকে 10 মিনিটের বেশি সময় ধরে একটা সাবান দিয়ে রানিং ট্যাপ ওয়াটারে ধুয়ে ফেলতে হবে। প্রাণীর কামড় কিংবা আঁচড়ে দ্রুত সরকারি হাসপাতালে টিকা নেওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। খেলোয়াড়দের রাজনীতিতে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, সম্ভাবনাময় খেলোয়াড়দের কাজে লাগিয়ে অন্য দেশের মতো আমাদেরও এগিয়ে যেতে হবে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদগণকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্রীড়া ভাতা ও কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ল্যাপটপের বাটনে চাপ দেওয়া মাত্রই ব্যাংকের মাধ্যমে প্রত্যেক ক্রীড়াবিদদের মোবাইলে 1 লাখ টাকা করে পৌঁছে যায়। এ সময় 129 জন খেলোয়াড়ের হাতে ক্রীড়া কার্ড তুলে দেন সরকার প্রধান। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করেন। প্রধানমন্ত্রীর নিকট থেকে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে বলেন, ক্রীড়াবিদদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্ড একটি শক্তিশালী ঢাল হিসেবে কাজ করবে। আজ আমরা শুধু আমাদের ক্রীড়াবিদদের সম্মাননা দিচ্ছি না, এটি বর্তমান সরকারের ক্রীড়া সংক্রান্ত নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অর্জন। আগামী 7 দিনের ভিতরে আমাদের 500 জন ক্রীড়াবিদদেরকে আমরা এই ক্রীড়া ভাতার অন্তর্ভুক্ত করব ইনশাআল্লাহ। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্রীড়াবিদদের দেশের সম্ভাবনা কাজে লাগানোর তাগিদ দেন। একেবারে স্কুল পর্যায় থেকে ট্যালেন্ট হান্ট করে আপনার খেলোয়াড়দিকে তুলে নিয়ে আসা, এটাই হচ্ছে একমাত্র প্রকৃত পথ দেশকে খেলাধুলার ক্ষেত্রে সামনে এগিয়ে যাওয়ার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী ক্রীড়া দর্শনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আধুনিক ক্রীড়া কাঠামোর ভিত্তি তিনি স্থাপন করেছিলেন। খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে আমরা যে একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সম্মানী কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছি। ছেলেমেয়েরা যে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারে, এটার প্রমাণ এর মধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। ইনশাল্লাহ আগামী দিনে আমরা আরো বেশি সম্মান বয়ে নিয়ে আসবো। আধুনিক প্রশিক্ষণ, সরকারি আর্থিক নিরাপত্তা এবং পূর্ণাঙ্গ ক্রীড়া কাঠামো গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশ অদূর ভবিষ্যতে অলিম্পিক সহ আন্তর্জাতিক অঙ্গনে নতুন ইতিহাস লিখবে বলেও প্রত্যাশা জানান সরকার প্রধান। দেশে বিদেশে বিজয়মালা বরণ করে বিশ্বে ক্রীড়া জগতে বাংলাদেশকে
উচ্চতর মর্যাদার আসনে আপনারা প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আজকে এত গণভোট অধ্যাদেশ সংসদে উত্থাপন না করে বিএনপি সাংবিধানিক সংকট তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করলেন জামায়াতের আইনজীবী শিশির মনির। সোমবার সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় গণভোট, নির্বাচন ও জুলাই সনদ এই তিনটির যে কোনো একটিকে বাদ দেওয়া মানেই পুরো বিষয়টিকে প্রশ্নবিদ্ধ হয় বলে অভিযোগ করেন তিনি। মুদাসসির আলীর প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশ যাচাই বাছাই শেষে আগামী ২রা এপ্রিল সংসদে উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। তবে গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ হয়ে গেছে উল্লেখ করে তা বিল আকারে সংসদে উত্থাপন না করার সিদ্ধান্ত নেয় কমিটি। তবে সরকারি দলের এই সিদ্ধান্তে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত দিয়েছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। আপনি আজকে যে মনোভাব এখানে ব্যক্ত করেন, এ নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে ব্রিফ করেন সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য শিশির মনির। তিনি বলেন, নির্বাচন ও গণভোট একটি আরেকটির সঙ্গে এমনভাবে সম্পৃক্ত তাতে একটিকে বাতিল করলে আরেকটির গ্রহণযোগ্যতা হারায়। এতে করে জুলাই সনদ বাস্তবায়নও হুমকির মধ্যে পড়ে। নির্বাচনের তফসিল, তার সাথে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ধারা 6 এবং গণভোট অধ্যাদেশের শিডিউলে উল্লিখিত 30টি ঐকমত্যের বিষয়, এইগুলো এতভাবে ইন্টারলিঙ্কড, একটাকে যদি আরেকটা থেকে আলাদা করা হয় তাহলে আরেকটা অটোমেটিক মৃত্যুবরণ করবে। দিজ আর লাইক ইনসেপারেবল টুইন। একই সাথে জুলাই সনদ, একই সাথে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল এবং ইলেকশনের রেজাল্ট একসাথে ডিসপোজ করতে হবে, আদারওয়াইজ দেয়ার উইল বি এ লিগ্যাল খেওয়াস অ্যান্ড লিগ্যাল কমপ্লেক্সিটিস। গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলেরও সমালোচনা করেন শিশির মনির। এখন তারা বলছেন গুম প্রতিরোধ আইনও থাকবে না, মানবাধিকার কমিশনের আইনও থাকবে না, তাহলে গুমের তদন্ত করার যে এজেন্সি আছে, যা ল এনফোর্সমেন্ট এজেন্সি, ডিজিএফআই থেকে শুরু করে পুলিশ পর্যন্ত তারা আসামি হয়, এই তদন্ত করবে কে? পাশাপাশি দুর্নীতি দমন কমিশন সংশোধনী সংক্রান্ত অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল করার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেন তিনি। আজকে যে কারণে তারা অসাংবিধানিক বলছেন, এই কারণেই একটি রিট পিটিশন হয়েছিল, অনারেবল হাইকোর্ট ডিভিশন ওই রিট পিটিশনটা সামারিলি রিজেক্ট করে দিয়েছেন উইথ অবজারভেশন। এখন এসে বলছেন এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা অসাংবিধানিক, এই জন্য আইনটাকে আমরা ল্যাপস করে দিতে চাই। তাহলে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ হবে কি করে? আগের মতো কানাকানি করে? মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান জনসমক্ষে কঠোর অবস্থান বা হুঙ্কার দিলেও পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আলোচনা বেশ ইতিবাচকভাবে এগোচ্ছে বলে দাবি করেছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। এদিকে ইরান জুড়ে চলমান সামরিক অভিযানের লক্ষ্যমাত্রা কয়েক মাসের মধ্যে নয়, বরং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অর্জিত হবে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, ইরানের ভেতরকার কিছু পক্ষ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান প্রদান সরাসরি কিছু কথা হচ্ছে, যা মূলত মধ্যস্থতাকারীদের মাধ্যমেই ঘটছে। তবে একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি দিয়েছেন যে দ্রুত যুদ্ধবিরতি না হলে ইরানের জ্বালানি অবকাঠামো নিশ্চিহ্ন করে দেওয়া হবে। সিরাজগঞ্জের উল্লাপাড়ার গ্রামের পথ ধরে হাঁটলেই মাঠে দেখা মিলবে স্ট্রবেরি ফলের বাগান। আর দিনাজপুরের বিরলে স্ট্রবেরি চাষ করে ভাগ্য বদলেছেন অনেক চাষি। আধুনিক মালচিং পদ্ধতিতে স্ট্রবেরি চাষ নজর কেড়েছে সবার। মাঠ পর্যায়ে নিয়মিত কৃষকদের ফলন বৃদ্ধি ও ছত্রাকজনিত রোগের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সোহেল রানা ও সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হর ইউনিয়নের পাগলা গ্রামের কয়েকজন কৃষকের উদ্যোগে স্ট্রবেরি চাষ এখন নজর কাড়ছে সবার। গ্রামের পথ ধরে হাঁটলেই মাঠে দেখা মিলছে স্ট্রবেরি ফলের বাগান। এখানকার উৎপাদিত স্ট্রবেরি স্থানীয় বাজারের বিক্রির পাশাপাশি ঢাকা, টাঙ্গাইল ও নাটোর সহ বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে। 8 ডিসেম্বর জমিতে আমি স্ট্রবেরি চারাটা লাগাইছিলাম। চাষ করতে যে খরচটা হয় ওটা বাদ দিয়ে আমার লাখখানিক টাকা ইনকাম হয়েছিল প্রথম বছরে। পরিচর্যা কম, খরচ কম, তারপর লাভবান বেশি। 5 লাখ টাকার মতন বিক্রি হয়ে গেছে। এবার আশা আছে আমার যে এই জমি থেকে 8 থেকে 10 লাখ টাকা কামাই করব। সরকার আমাকে কৃষি কোনো লোন টোন দিত,
তাহলে আমি আরো বেশি উদ্যোগ নিতে পারতাম। বর্তমানে ফেস্টিভ্যাল ও বাড়ি 3 জাতের স্ট্রবেরি চাষ হচ্ছে। মাঠ পর্যায়ে নিয়মিত কৃষকদের ফলন বৃদ্ধি ও ছত্রাকজনিত রোগের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমেরিকান ফেস্টিভ্যাল, তারপর রাবি 3-র মতো ভ্যারাইটিগুলো কিন্তু আমাদের মাঠ পর্যায়ে এখন সম্প্রসারণ ঘটেছে। স্ট্রবেরি চাষাবাদের ক্ষেত্রে কৃষককে একটু সচেতন হতে হয় এবং মাঠ পর্যায়ে আমরা যারা আছি তারা নিয়মিত যোগাযোগ করি এবং পরামর্শ দিয়ে থাকি। এদিকে দিনাজপুরের বিরলে আধুনিক মালচিং পদ্ধতিতে স্ট্রবেরি চাষ করে ভাগ্য বদলেছেন অনেক চাষি। বাজারে চাহিদা থাকায় লাভবান হচ্ছেন চাষিরা। লেটের কারণে আমাদের মনে করেন যে আশানুরূপ ফলটা আমাদের ছিল, কিন্তু সেটা মানে একটু কম হবে আর কি, তারপর আমাদের লাভ হবে। এবার আমাদের একটু লেট হয়ে গেছে চারাটা করার, একটু লেট হয়ে গেছে। আরো 20-25 দিন আগে যদি চারাটা করতাম তাহলে আশা করা যেত এর থেকে আরো বেশি ভালো হতো। চাষিদের সব ধরনের সহযোগিতা সহ কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদান করছে কৃষি বিভাগ। সাধারণত অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত মূলত চারাগুলো রোপণ করতে হয় এবং তারপর এটা মূলত 60 থেকে 75 দিন পর এটা ফল ধারণ করা শুরু করে। প্রকল্পের যে সমস্ত সুবিধা, বিশেষ করে এর যে চারা, সার, এর বালাই ব্যবস্থাপনা, তাকে দক্ষ করে তোলার জন্য যে প্রশিক্ষণ, এর মাধ্যমে কৃষক এবং যে উদ্যোক্তা সে কিন্তু তার কর্মসংস্থানের সৃষ্টি করছে এবং পাশাপাশি সে কিন্তু আর্থিকভাবে লাভবান হচ্ছে। গড়ে প্রতি কেজি স্ট্রবেরি প্রায় 400 টাকা দরে পাইকারি ও খুচরা বিক্রি করছে কৃষকরা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যে ও চিত্রে ডেস্ক রিপোর্ট। পরিচ্ছন্ন মহানগর গড়ার লক্ষ্যে গাজীপুরের জয়দেবপুর রেল ক্রসিং থেকে শুরু করে গাজীপুর ঢাকা সড়কের চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা সকল ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ফরিদপুরের নগরকান্দায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। ঠাকুরগাঁয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের জিঙ্ক সমৃদ্ধ ধান বিষয়ে দক্ষতা বৃদ্ধি করতে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জামালপুরে বেলটিয়া পুলিশ লাইন রোড সংলগ্ন পলিশা গ্রামে জনসাধারণের চলাচলের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ করে রাখার অভিযোগে ভুক্তভোগীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নাটোরের লালপুরে ঐতিহাসিক ময়না যুদ্ধ দিবস পালিত হয়েছে। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্য ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে গত 24 ঘন্টায় তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মোট 43টি হামলা চালিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। এসব হামলার মধ্যে 26টি চালানো হয়েছে লেবাননের ভেতরে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর এবং বাকি 17টি হামলা হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে। হিজবুল্লাহ আরও দাবি করেছে হামলাগুলোতে ইসরায়েলি বাহিনীর 4টি সামরিক ঘাঁটি, 8টি সামরিক স্থাপনা, একটি ব্যারাক এবং সীমান্তে নতুন স্থাপিত 4টি চৌকিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। খেলার খবর ক্রিকেট। বাংলাদেশ সফরকে সামনে রেখে ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে ইনজুরি কাটিয়ে ফেরা 3 পেসার ম্যাট ফিশার, উইল রোর্ক ও ব্লেয়ার টিকনার জায়গা পেয়েছেন। অফ স্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফটও আবার সাদা বলের দলে ফিরেছেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের ভিত্তিতেই তাকে দলে নেওয়া হয়েছে। আইপিএলে ব্যস্ত থাকায় দলের বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটার এই সিরিজে থাকছেন না। নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার আইপিএলে অংশ নেওয়ায় ওয়ানডে ও টি-20 দুই সংস্করণেই নেতৃত্ব দেওয়া হয়েছে টম ল্যাথামকে। নিউজিল্যান্ড 13 এপ্রিল দেশ ছাড়বে এবং প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে 17 এপ্রিল। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথমে জানিয়ে দিব প্রথম আলো শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে 5 জেলা থেকে 95,000 লিটার তেল জব্দ, গ্রেপ্তার 4। হামি মৃত্যু 50 ছাড়ালো। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে জ্বালানি তেলের দাম সমন্বয়ের প্রস্তাব ও ভর্তুকি চাহিদা পর্যালোচনা করছে সরকার। ঘাটতি নেই, অতিরিক্ত জ্বালানি ক্রয় ও মজুতের কারণে কৃত্রিম চাপ, সংসদে মন্ত্রী। সমকাল শিরোনাম করেছে
20,000 কোটি টাকা বাড়তি ভর্তুকি চায় বিদ্যুৎ বিভাগ। চলতি বছর হামের রোগী বেড়েছে 75 গুণ। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, সব কুশীলব গোয়েন্দা জালে, গণতন্ত্রের প্রতিপক্ষ হয়ে উঠছে ভিউ ও ভাইরাল ব্যবসা। যুগান্তর শিরোনাম করেছে, তীব্র জ্বালানি সংকটের প্রভাব, আয় কমছে, বাড়ছে ব্যয়। খেলোয়াড় জীবনে কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার, গভর্নমেন্ট হান্টিং ফর ফুয়েল ওয়ার্ল্ড ওয়াইড, অল অ্যাটাকার্স অফ জুলাই অ্যাক্টিভিস্ট টু ফেস অ্যাকশন। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। আইএলওতে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রতি 47 দেশের পূর্ণ সমর্থন, দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানের প্রতি সংহতি। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ, 26 দিনে উদ্ধার 2 লাখ লিটার অবৈধ মজুদ। ডিজেল সংকটে গম কাটা ও মাড়াই নিয়ে বিপাকে কৃষক। সারা দেশে 764 হাম রোগী শনাক্ত। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশালে আক্রান্তের হার বেশি। 3 বছরে জলাতঙ্কে প্রাণহানি বেড়েছে 72%। এবং কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে ইরান যুদ্ধ, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রে তেহরানের বার্তা আদান প্রদানের দাবি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।